দেশটা যে কিভাবে চলতেছে এই ব্যাপারগুলো নিয়ে একটু কথাবার্তা বলা দরকার। দেখেন, একদিকে তো সারা দেশে ব্যাপক মাত্রার লোডশেডিং চলতেছে, গ্যাসের অভাব, জ্বালানির সংকট ইত্যাদি ইত্যাদি, এবং গ্রাম পর্যায়ে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে গড়ে প্রায় 10 ঘন্টারও বেশি সময় সেখানে কিন্তু বিদ্যুৎ থাকতেছে না। তো রাজধানীতে থাকি তাই ভাবতেছিলাম যে হয়তো রাজধানীতে এই লোডশেডিং এর ছোঁয়াটা হয়তো আমরা পাবো না, কিন্তু গত রাতে ঘুমানোর সময় খেয়াল করলাম 2বার বিদ্যুৎ গেছে এবং 2বারই অনেকটা সময় হচ্ছে লোডশেডিং ছিল যে ঘুম ভেঙে তারপর হচ্ছে পাখা নিয়ে হচ্ছে নিজেকে ঠান্ডা করা লাগছে। আচ্ছা, আপনারা যারা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কইতে কইতে মোহে ফেনা উড়েই হেলাইলেন বলে যে দেশে একটা নির্বাচন হইলি, নির্বাচিত একটা সরকার আইলি দেশে শান্তি বিরাজ করবে, আমি খুব সুখে শান্তিতে বসবাস করতে পারবো। আপনারা কোথায় আছেন বাজান? এখন আপনারা আছেন বাইচ্ছে নাকি আপনাকে কয়বরে বাস জ্বালাই গেছে? তো পান খায় নি আগে, মনের দুঃখে বনে গেলাম, বান্দরে কয় পিছনটা টিপিক, এই হচ্ছে অবস্থা। কিন্তু এখন তো আপনি তাদেরকে অভ্যস্ত করে ফেলাইছেন ফ্যানের। এখন যখন সে ফ্যানে অভ্যস্ত হয়ে গেছে এবং গত 14-15টা বছর তারা নিয়মিত ফ্যান চালাতে পারতো, এখন পারতেছে না। গ্রামের মানুষ লজিক শুনবেন আপনার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ আসলে কীরকম চলছে, কেমন আছে দেশের মানুষজন? বিএনপি সরকারের সময় কি দেশের মানুষ সত্যিকার অর্থেই স্বস্তিতে আছে নাকি অস্বস্তিতে আছে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে? গেল কয়েক মাস হলো ক্ষমতায় এসেছে, মাত্র 6 থেকে 7 মাস হলো ক্ষমতা পেয়েছে, বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু এরই মধ্যে নানা ধরনের বিতর্ক সমালোচনার মুখে পড়তে হয়েছে বিএনপি সরকারকে। সবথেকে বেশি সমালোচিত হয়েছেন বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে, লুটপাট, চাঁদাবাজ, দুর্নীতির কারণে, এবং এখন বেশি বিতর্কের মুখে পড়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। নাবিশ্বাস্য উঠে গেছে মানুষের, রীতিমতো বলা যায় বাজারে গেলে মানুষের মাথায় হাত হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষ ভালো ছিল, অনেকের দাবি এটি। অনেকে মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশটা ভালো চলছিল, কিন্তু ফ্যাসিবাদের পতনের পরে বিএনপি সরকার, নির্বাচিত সরকার গঠন করার পরে দেশের মানুষ আবারও অশান্তির মধ্যে রয়েছে, ভোগান্তির মধ্যে রয়েছে। সত্যিকার অর্থে কি তাই? চলুন কথা না বাড়িয়ে কয়েকজনের বক্তব্য শুনি, তারপরে কথা বলি। তারা কেন মনে করেন যে দেশের মানুষ শান্তিতে নেই সেটা দেখি, বোঝার চেষ্টা করি। আশা করি সঙ্গে থাকবেন এবং আপনাদের অভিব্যক্তিটাও কমেন্ট করে জানাবেন। দেশটা যে কিভাবে চলতেছে এই ব্যাপারগুলো নিয়ে একটু কথাবার্তা বলা দরকার। দেখেন, একদিকে তো সারা দেশে ব্যাপক মাত্রার লোডশেডিং চলতেছে, গ্যাসের অভাব, জ্বালানির সংকট ইত্যাদি ইত্যাদি, এবং গ্রাম পর্যায়ে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে গড়ে প্রায় 10 ঘন্টারও বেশি সময় সেখানে কিন্তু বিদ্যুৎ থাকতেছে না। তো রাজধানীতে থাকি তাই ভাবতেছিলাম হয়তো রাজধানীতে এই লোডশেডিং এর ছোঁয়াটা হয়তো আমরা পাবো না, কিন্তু গত রাতে ঘুমানোর সময় খেয়াল করলাম 2বার বিদ্যুৎ গেছে এবং 2বারই অনেকটা সময় হচ্ছে লোডশেডিং ছিল যে ঘুম ভেঙে তারপর হচ্ছে পাখা নিয়ে হচ্ছে নিজেকে ঠান্ডা করা লাগছে। যাই হোক, তারপরে হচ্ছে শহরে যেটুকু লোডশেডিং হচ্ছে এইটা মোটামুটি বিয়ারেবল, কিন্তু গ্রাম অঞ্চলে লোডশেডিং এর অবস্থা খুবই ভয়াবহ। কিন্তু দুঃখজনক ব্যাপার কি জানেন, এই ব্যাপারগুলোকে সরকার অ্যাড্রেস করতেছে ভিন্নভাবে, অদ্ভুত অদ্ভুত কোনো কারণ দেখাচ্ছে, বলতেছে না এটা স্বাভাবিক, ওইটা স্বাভাবিক, এই কারণে এটা হচ্ছে, ওই কারণে হচ্ছে। ভাই, ব্যর্থতার কথাটা তারা স্বীকার করতে চাচ্ছে না, কিন্তু প্রকৃতপক্ষে এই ব্যাপারটা যে হ্যান্ডেল করতে সরকার পারে নাই, এইটা কিন্তু তাদের স্বীকার করা দরকার, এবং আশা করি জনগণ সেটা বুঝে ফেলছে। তো একদিকে যখন এরকম মারাত্মক লেভেলে লোডশেডিং চলতেছে, সেই একই সময় আবার গ্যাসের সংকটের কারণে আমি একটু খবর দেখলাম জামালপুর ময়মনসিংহ যে মহাসড়ক সেইটা অবরোধ করে রাখছে। কি জন্য? পাম্পে গ্যাস নাই, এবং গ্যাস না থাকার কারণে সেখানে যানবাহনগুলো চলতে পারতেছে না। এবং এই গ্যাস সংকট শুধুমাত্র ওই যানবাহনের ক্ষেত্রে না, শহরের বিভিন্ন জায়গাতেও গ্যাসের সংকটে মানুষ রান্না বান্না পর্যন্ত হচ্ছে করে উঠতে পারতেছে না, এরকম একটা ক্রাইসিস দেখা গেছে। হ্যাঁ, এর পিছনে কিছু কারণ আছে, সেই কারণগুলো নিয়ে হয়তো আপনারা জানেন ইতিমধ্যে যে বঙ্গোপসাগরে একটা সমস্যা হয়েছে, আবার সরকার ঠিকঠাক আমদানি করে ছাড়তে পারতেছে না, কিন্তু এই যে সরকার এগুলো ম্যানেজ করতে পারতেছে না, এটাই তো সরকারের ব্যর্থতা, তাই না? তো এই একদিকে যখন এরকম সংকট চলতেছে, অন্যদিকে কি চলতেছে জানেন তো? অন্যদিকে আমরা দেখলাম সরকার যে ফ্যামিলি কার্ড চালু করছিল না, যে বিভিন্ন পরিবারকে একটা করে কার্ড দিবে, পরিবারগুলো মাসে 2500 করে টাকা পাবে, যেটা নিয়ে হচ্ছে ওদের সংসার চালাবে, একটা বড় ধরনের সাপোর্ট পাবে। হ্যাঁ, খুব ভালো একটা উদ্যোগ, কিন্তু এই ফ্যামিলি কার্ড কারা কারা পাবে এটার জন্য যে সার্ভে করা হবে বা শুমারি করা হবে, এটার জন্য কিছু মানুষের নাম তালিকাবদ্ধ করে একটা চাকরির মতো ব্যবস্থা করা হচ্ছিল। এবং এইটা নিয়েই সাম্প্রতিক সময় দেখলাম ছাত্রদের এবং বিএনপিপন্থী অসংখ্য মানুষজন যারা এই সার্ভেটা করেছে, যারা এই শুমারির জন্য তালিকা প্রস্তুত করেছে, তাদের উপর গিয়ে হামলা মামলা শুরু করে দিচ্ছে। আমরা বিভিন্ন ইউএনও অফিসে, বিশেষ করে দেখলাম যে নাটোর জেলার বিভিন্ন ইউএনও অফিসে ভাঙচুর পর্যন্ত করেছে তাদের নাম সেই তালিকায় না থাকার কারণে। মানে ফ্যামিলি কার্ড কারা কারা পাবে এইটার যে শুমারি করা হবে, ওইটা কে করবে সেই তালিকায় ছাত্র দলের নাম নাই বলে তারা গিয়ে অফিস ভাঙচুর করেছে।
এবং এইটা নিয়ে আমরা দেখলাম বিএনপির অফিসও ভাঙচুর করেছে ছাত্রদল, এই ঘটনা ঘটলো। আবার ঢাকা নিউ মার্কেটে কি হয়েছে, যুবদল এবং ছাত্রদলের ভিতরে চাঁদাবাজিকে কেন্দ্র করে এখানে মারামারি বেঁধে গেছে এবং দুইটা পক্ষের ভিতরে সেখানে সংঘর্ষ হয়েছে, হতাহতের ঘটনা ঘটছে। জামালপুরে দেখলাম যে 2 জন ছাত্রদলের নেতা রাগে ক্ষোভে পদত্যাগ করে ফেলছে। কি জন্য? তাদেরকে ওই যে সুমারি করার যে চাকরি সেখানে রাখা হয় নাই। এখন দেখেন ফ্যামিলি কার্ডের ব্যাপারটা মোটামুটি বললাম যে জেলা প্রশাসন তারপরে ইউএনও এরা দেখতেছিল এবং এরা একটা তালিকা প্রস্তুত করছিল। সেই তালিকার ভিতরে মানে কারা কারা মানুষ সিলেক্ট করবে, কারা কারা এটা পৌঁছায় দিবে, এইখানে ছাত্রদল বিএনপি মানুষজন থাকতে পারে নাই বইলা ক্ষোভ দেখায় পদত্যাগ করতেছে, হামলা করতেছে, ঝামেলা পাকাচ্ছে। কেন? কারণটা হচ্ছে যাদেরকে এই লিস্টে আনা হবে, মানে যারা যারা কার্ড পাবে, এইটা নিয়ে একটা বাণিজ্য করার সুযোগ এখানে তারা খুঁজতেছে। আমরা দেখেছি এর আগে শেখ হাসিনা আমলে বিভিন্ন কার্ডের ব্যবস্থা ছিল, ভিজিটি কার্ড থেকে শুরু করে কৃষকদের ভর্তুকি ইত্যাদিতে, এবং সেগুলো পাওয়ার জন্য কৃষককে কিন্তু সংশ্লিষ্ট মহলকে টাকা দেওয়া লাগছে, সেখানে লিঙ্ক লমিং করা লাগছে, এবং এই জায়গায় নেতাদেরও একটা বিশাল পরিমাণ পকেট ভারী হওয়ার একটা ব্যবস্থা ছিল। ওই একই জিনিসটা এই ফ্যামিলি কার্ডের থ্রুতে করার জন্য বিএনপি নেতাকর্মীরাও চেষ্টা করতেছে, এবং ইত্যাদি ইত্যাদি ঘটনার ভিতর দিয়ে আবার অন্যদিকে চলতেছে মানে মারাত্মক লেভেলের লোডশেডিং। তো আলটিমেটলি দেশটা এই মুহূর্তে আমার মতে একটা ব্রেক ফেল অবস্থায় আছে, যে এটা আসলে কোথায় গিয়ে থামবে বা আদৌ ব্রেক কন্ট্রোল হবে কিনা বা কোথাও গিয়ে আঘাত পাবে কিনা বা কোনো দিকে পড়ে যাবে কিনা সেইটা আপাতত সেটা বলা যাচ্ছে না। শুধু এইটা বলা যাচ্ছে যে পরিস্থিতি আসলে খুব একটা ভালো নাই। দেখেন নির্বাচিত একটা সরকার আসার পরে আমরা সবাই ভেবেছিলাম যে এখন হয়তো বা অনেক কিছুর দ্রুত একটা সমাধান হবে। আমরা ইউনূস সরকারের নাম হলে ইউনূস সরকারকে অনেক গালমন্দ করেছি এবং সেগুলো সমাধান হিসেবে অনেকে দেখাইছিলেন যে একটা নির্বাচন হলেই এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এরপরেও ইউনূস সরকারের আমলে এত ভয়ঙ্কর লেভেল লোডশেডিং কিন্তু হয় নাই, এত ভয়ঙ্কর লেভেলের জ্বালানি সংকট তৈরি হয় নাই। সেখানে মববাদী ছিল, বিশৃঙ্খলা ছিল, কিন্তু সেই বিশৃঙ্খলা এই নির্বাচিত সরকার আইসেও কিন্তু থামাইতে পারে নাই। আলটিমেটলি তাহলে মানে পরিবর্তনটা হইল কোথায়? হ্যাঁ, অল্প সময়, বাট অল্প সময়ের ভিতরেও সরকার যদি কিছু সাইন উপস্থাপন করতে পারতো যে হ্যাঁ আমরা একটা সমাধানের দিকে যাচ্ছি, অবস্থা ভালো হবে, সেই দিকে না গিয়ে এমন এমন জিনিস আরো সরকার থেকে দেখানো হচ্ছে, সরকারি দল থেকে দেখানো হচ্ছে যেটা পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারে, এমন একটা আভাস দিচ্ছে। কেন? তো সেই জায়গা থেকে আসলে বলা যায় যে আসলে দেশে যে কি হচ্ছে বা কোন দিকে যাবে কোনোভাবে বলা যাচ্ছে না, তবে বিশৃঙ্খলা যে আসতে পারে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবো যে ভাই দ্রুত একটা ব্যবস্থা করেন যাতে মানুষ মানে ফুসে না ওঠে, কারণ ফুসে উঠতে থাকলে তখন ওই সরকারি বাহিনী বলেন, দলীয় বাহিনী বলেন, কোনো কিছু কিন্তু কোনো কিছু আটকাতে পারবে না, কারণ প্রত্যেকের ভিতরে সে ক্ষোভটা তখন জমা হবে। তো আমরা চাই দেশটা একটা শান্ত শিষ্টভাবে সামনে আগায় যাক, কোনো ধরনের ঝামেলা না বাঁধে, কারণ ঝামেলা বাঁধলেই আলটিমেটলি আমাদের ক্ষতি। আচ্ছা, আপনারা যারা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কইতে কইতে মোহে ফেনা উড়েই হেলাইলেন বলে যে দেশে একটা নির্বাচন হইলেই, নির্বাচিত একটা সরকার আইলেই দেশে শান্তি বিরাজ করবে, আমি খুব সুখে শান্তিতে বসবাস করতে পারবো, আপনারা কোথায় আছেন বাজান? এখন আপনারা আছেন বাইচে নাকি আপনাকে কয়বরে বাস জ্বালাই গেছে? যদি বাইচে থাকেন তাইলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনার এলাকায় কারেন্টের খবর কি? না ভাই কারেন্ট কি যায় না মাঝে মাঝে আয়? হো, আর একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ বয়ান শুরুর আগে, আপনার মোহে যদি কোনো দলীয় দণ্ড ঢুকে নিয়ে থাকে তাইলে আমার ভিডিও দেখার দরকার নাই, শিগগিরই স্কিপ করে আপনি নোরাপাতে ডান্স দেখেন। ওকে, কারণ কি জানেন, দল ক্ষমতায় থাকলে লোডশেডিং এ গরম লাগে না, আর কারেন্ট লাগে না তো আপনাকে যে পরিমাণ কারেন্ট থাকে হেদেই 2 টনের একটা এসি চালান যায় হোমানে, ঠিক আছে? সুতরাং আপনার আমার ভিডিও দেখার দরকার নাই, লেটস কাম টু দ্য পয়েন্ট। ওই যে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী টুকু সাহেব বলছেন যে গ্রামে কোথাও লোডশেডিং নেই, গ্রামে যেটা হয় লাইনগুলো লম্বা লম্বা, কোথাও ফল্ট হলে ওটা আইডেন্টিফাই করতে দেরি হয়, সব লাইনগুলো বন্ধ করে দিতে হয়। তো গ্রামের অঞ্চলের মানুষজন যারা আছেন আপনাদের কি অবস্থা? অথবা শহর থেকে যারা দেখতে আছেন, বাড়তে বইল লাগে, বইনের লাগে, মাইল লাগে, বাপের লাগে, কথা হয়, খবর কি দেয় কি যে কারেন্ট থাকে বাড়তে না থাকে না? না হইতে পারে যে আমি ভিডিও বানাই, হ্যাঁ ধরেন সরকার দল আমার উপরে মনক্ষুণ্ণ হই, আমার বাসায় মনে হয় লোডশেডিং দেয়, ইন্ডিভিজুয়ালি হইতে পারে না, হেলে আমি কারেন্ট পাই না, হইতে তো পারে না। আপনার অবস্থা কি না কমেন্টে করে জানাইয়েন, কমেন্ট করে জানাইবেন এই জন্য যাতে ওই যে বললাম যে যাদের মুখে দলীয় দণ্ড থাকে অগত মনে করেন শরীরে যে কারেন্ট, মানে এইসব কথা তো ভালো লাগে না। কারণ লোডশেডিং, দেশে বিদ্যুতের সংকট, গ্যাসের সংকট, হ্যাঁ জ্বালানির দাম বাড়াই গেলাইছে, কবিকা সুস্বাস্থ্য তুই কবিকা তুই কইলে তুই খারাপ, কারণ সাধারণ মানুষের তো নাবিশ্বাস, আর যাগো দল ক্ষমতা ওরা তো মানে টাকা উপার্জন করতে পারে, নগদ লিকুইড মানি, অগত আর কষ্ট লাগে না এগুলাই, বুঝেন না? তাই জন্য যে কইবে এগুলোর বিরুদ্ধে কথা কইবে তখনই হে মনে করেন হয়ে যাবে কি ও আওয়ামী লীগের দালাল, ঠিক আছে? আওয়ামী লীগের আমলে কথা কইতে হালাফালা বিএনপি জামাতের দালাল, ওই যে সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি, ওই রকম একটা। আওয়ামী লীগের আমলে বহুত ভিডিও বানাইছি, যারা আমার আগে হইতে চেনেন তো চেনেন, ভালো কথা, হেকালে কইতে হালাফালা বিএনপি জামাত শিবির, এটা ওটা। এখন আবার ভিডিও বানাইলে হালাফালা আওয়ামী লীগের দালাল, ঠিক আছে? তো যাই হোক, কথা হইতেছে যখন ওই দল এই দল কয়, এই দল কয়, তখন আমি আলহামদুলিল্লাহ কই যে আমি একটা রাইট রাখি আছি, ঠিক আছে? কারণ কেউ তো একপাক্ষিক ভাবে আমার ট্যাগিং করতে পারতে আছে না। ও যাই হোক, বেশি কথা কইয়া লাইতেছে। এই যে গ্রামে কারেন্টের ব্যাপারটা, যাই হোক হেজাটা ফাসিক কথা বলছে, এটা তো অলরেডি প্রমাণিত হয়ে গেছে। বর্তমান পিরিয়ডে দেশে কিন্তু না ভাই লোডশেডিং এর মাত্রা ভয়াবহ আকার ধারণ করছে, মানে কারেন্ট থাকে না বললেই চলে, 2 ঘন্টা পর কারেন্ট আয়, আধা ঘন্টার লোক হ্যাঁ মোটামুটি মাঝে মাঝে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট ঠাস করে চলে যায়। আমার মনের মধ্যে না ভাই একটা প্রশ্ন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারের এত সমালোচনা আছে, কিন্তু এই ব্যাটার আমলে লোডশেডিং আছে না, জ্বালানির দাম বাড়ে না, মোটামুটি ওইসে কি 2 দিন পর খালি আন্দোলন, এক আন্দোলন, মানে 100 দিন ক্ষমতা
ক্ষমতার মধ্যে 99 দিনই হেবাটায় আন্দোলন দমনে ব্যস্ত আসলে, কিন্তু জনগণের কিন্তু হোকার যে আত্মরা সবাইরেই জানে। এখন বর্তমানে যেই লেভেলের আত্মরা সবাইরেই আছে, ইউনূস সরকার ক্ষমতা আনলে 18 মাসে, এই 18 মাসে হাসিনা সরকারের রাখতে যাওয়া যে 13 বিলিয়ন রিজার্ভ বাংলাদেশের, এই রিজার্ভটারে বাড়াইয়া 31 বিলিয়ন করিয়ে ফেলাইছে। এবার এই যে তেল বাবদ, সার বাবদ, গ্যাস বাবদ, জ্বালানি বাবদ, এই যে একটা আমদানি বাবদ আপনার একটা ঋণ আছে 3.5 বিলিয়নের একটা ঋণ আছে, এই ঋণটাও কিন্তু পরিশোধ করছে এই ইউনূস সরকারের আমল। এবার এই যে ভারতের আদানির কাছ থেকে যে আমরা বিদ্যুৎ আমদানি করি, হ্যাঁ মনে হয় 870 মিলিয়ন ডলার আছিল বকে, এই বকেয়া পরিশোধ করছে। কাতার হইতে কোনো এলপিজি গ্যাস আমদানি করি, এই এলপিজি গ্যাসের 150 মিলিয়ন ডলার হ্যাঁ পরিশোধ করছে। এবং ওই আমলে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসে আপনার এই যে তেলের দাম কন, গ্যাসের দাম কন, জ্বালানির দাম কন, এগুলোর দাম কিন্তু বাড়ে নাই, মোটামুটি আমরা ভালো মতোই চলতে পারছি। তাইলে একটা অনির্বাচিত সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো কিছুর দাম না বাড়াইয়া, রিজার্ভ মিজার্ভ বাড়াইয়া, দেনা পাওনা পরিশোধ করিয়াও দেশটার এরকম চালাইতে পারে, তাইলে একটা নির্বাচিত সরকারের পক্ষে দেশটারে সুন্দরভাবে সুষ্ঠুভাবে চালানো অসম্ভব কেন? এখন যে বিদ্যুতের যে অবস্থাটা, এই বিদ্যুতের অবস্থার জন্য আসলে কারে দায়ী করা যাইতে পারে? আপনি যদি হাসিনা সরকারের দায়ী করেন, তাহলে হাসিনা সরকার যদি দোষ করিয়ে থাকে, তো 24-এর আগে করছে, তাহলে 24-এর পরে ইউনূস সরকারের 18 মাসে কেমনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ ছিল বাংলাদেশে? এই 2023 সালেও কিন্তু এক ফির শেখ হাসিনার আমলে এক ফির এরকম লোডশেডিং, মানে বাংলাদেশ পুরো মোটামুটি তালমাটাল হয়ে গেছিল একটা অবস্থা, কারেন্ট নাই, কারণে হেকালে আমরা ভিডিও করছি, গুত্তমুত্ত লইয়া বহুত কিছু করছি আর কি, ঠিক আছে। এই সংকট মোকাবেলায় আশু পদক্ষেপ গ্রহণ করেন, নাইলে যে অবস্থা মানুষজন যেই পরিমাণ বিতৃষ্ণা প্রকাশ করতে আছে, সামনে কিন্তু ভয়াবহ দিন অপেক্ষা করতে আছে। না আপনাকে ডর দেখাইতে আসি না, আমি ডর নিজে পাইতে আসি। কিন্তু এখন তো আপনি তাদেরকে অভ্যস্ত করে ফেলেছেন ফ্যানের। এখন যখন সে ফ্যানে অভ্যস্ত হয়ে গেছে এবং গত 14-15 বছর তারা নিয়মিত ফ্যান চালাতে পারতো, এখন পারতেছে না। গ্রামের মানুষ লজিক শুনবেন আপনার, তারা বলবে আমি সুইচ দিচ্ছি পাখা ঘুরে না কেন, হিসাব ভাই ক্লিয়ার, ভাত দেবার বলুন নাই 3 মারা গোসাই, আমি কি মামলা করুন? ভাই বেতন জুন মাসে বিদ্যুতের বিলের রেট বাড়ছে, দাম বাড়ছে, কত পার্সেন্ট বাড়ছে? 16.82% বাড়ছে এভারেজে। প্রত্যেকটা লোক বলতেছে আগে আসতো 200, এখন আসছে 1800, এটা 16% বাড়লো। ভালো, একজন বলছে 7,000, সে আমার ব্যাখ্যা দিচ্ছে। আমি লোক পাঠিয়েছিলাম, দেখলাম তার বিল 7,000 এসেছে, তার বাসায় 2টা এসি চলে, তার বাসায় ব্লেন্ডার চলে। আচ্ছা, পৃথিবীতে কোনো বাসায় আছে 24 ঘন্টা ব্লেন্ডার চলে? আছে। আপনার বাসায় তো এসি থাকে, আপনি এসি আপনি 24 ঘন্টা চালা রাখেন। বিশেষ করে পল্লী বিদ্যুতের 80টা কিন্তু সমিতি আছে সারা দেশে। এই সমিতিগুলি এরই মধ্যে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, জেলার কাছে, ডিসির কাছে, এসপির কাছে চিঠি লিখতেছে, আবেদন করতেছে। এবং পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে, আরবির পক্ষ থেকে গভর্নমেন্টের কাছে আবেদন করা হয়েছে যে আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেন আপনারা। কি কারণে ভাই? মাইর খাওয়ার সমস্যা হয়েছে, মানে সম্ভাবনা তৈরি হয়েছে। এখন ক্ষমতায় আসছেন, দায়িত্ব নিছেন, আমি বলতেছি এইটা সমস্যা, ওটা সমস্যা, সমস্যা তো থাকবেই। সমস্যা জানি তো আসছেন নাকি? আপনি আসার পরে তো আমরা সমস্যা তৈরি করি নাই। এই ধরনের সমস্যা আপনি পড়বেন, জেনেই তো আপনি দায়িত্ব নিছেন। দেখলাম যে বলতেছে, ওই দিন পরশু দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলতেছে গ্রামে কোনো লোডশেডিং নাই। তার লম্বাটা ওটা ঠিক আছে, ওটা শেয়ার করি না, কিন্তু গ্রামে কোনো লোডশেডিং নাই। এই যে স্টেটমেন্টটা, এটা হয় লোডশেডিং কি বুঝে না, অথবা গ্রাম চিনে না, অথবা ডাহা মিশা কথা কইছে। এই তিনটা যে কোনো একটা হলেই ওনার এই মন্ত্রী পদে থাকা উচিত না। উনি যাবেন না তো। 2001 সালে উনি দায়িত্ব নিয়েছিলেন বিএনপিকে ডোবানোর জন্য, আল্লাহর রহমতে এইবার ওনার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। গ্রামের মানুষ কিন্তু আগে ভাই তাল পাখা দিয়ে চলতো, তালের পাখা দিয়ে তাদের দিন চলতো, কিন্তু এখন তো আপনি তাদেরকে অভ্যস্ত করে ফেলেছেন ফ্যানের। এখন যখন সে ফ্যানে অভ্যস্ত হয়ে গেছে এবং গত 14-15 বছর তারা নিয়মিত ফ্যান চালাতে পারতো, এখন পারতেছে না। এর পিছনে কত যৌক্তিক কারণ আছে, কত কিছু আছে, যুদ্ধ আছে, অমুক আছে, তমুক আছে, কাহিনীর কোনো শেষ নেই। কিন্তু সবগুলি মানলাম যে 100% লজিক্যাল। গ্রামের মানুষ লজিক শুনবেন আপনার, তারা বলবে আমি সুইচ দিচ্ছি পাখা ঘুরে না কেন, হিসাব ভাই ক্লিয়ার। দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, সোশ্যাল মিডিয়ায় যান, আপনি বলবো ওটা বট বাহিনী করে, অমুক করে, তমুক, দেখবেন দুনিয়ার গান ফান আসতেছে, কার প্রশংসা করে, কার কি করে, ওই আলোচনা আমি নাম উচ্চারণ না করি। কিন্তু এইগুলি ইউনূস সাহেব যখন আসছিল, দায়িত্ব দিছিল, উনি প্রথম বলেন 5 বছর চাই জনগণ, 10 বছর চায়, 10 বছর না আজীবন চাইতো, যদি উনি আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারতেন। গ্রামের মানুষের কাছে কি? গ্রামের মানুষের হলো দ্রব্যমূল্য, গ্রামের মানুষ হলো প্রতিদিনের জীবনযাপন, তারা কিন্তু ওইগুলোই দেখে। এবং যখন তারা ওইখানেও ঝামেলা পাইছে, তখন তারা কিন্তু ফুসে উঠছে। ইউনূস সাহেব যদি ওর চেয়ে ভালো চালাইতো না, কারো কথা তারা উচ্চারণই করতো না যে আমরা ভালো পাইছি কিছু একটা, কিন্তু তারা সেটা পারে নাই। এবং এখানে এসে আমরা এবার আশা করছি আমরা যে এরা বোধহয় খুব ভালো কিছু চালাবে। এখন আমরা বলবো ভাই এরা আসছে 60 মাসের জন্য, 6 মাসের মাথায় আমরা টায়ার্ড হয়ে গেছি। এখন তো আগস্ট মাস, এই সময় বিদ্যুতের চাহিদা অনেক বেশি থাকে। এই প্রথম আসলো, এর আগে কোনো বছর আগস্ট মাস আসে নাই, এর আগে পৃথিবীতে কোনো মাসে সূর্য তাপ দেয় নাই নাকি? এই বছর হঠাৎ করে সূর্য আমদানি হয়েছে বাংলাদেশের উপর। প্রতি বছরই একটা করে অগস্ট মাস আসে, প্রতি বছরই এই বাস্তবতা আসে। কিন্তু অগস্ট মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস, 1 মাস না, আমি তো 1 মাস তো বলছি না। বিদ্যুতের যে চাহিদা আপনি দেখেন, ভাই তো তত্ত্ব উপতত্ত্বকে বিশ্লেষণে ভাই, ওইটা তো আমাদের যে চাহিদা, জানুয়ারি ফেব্রুয়ারি যে চাহিদা, আগস্টের চাহিদা ভিন্ন। আর আগস্টের ক্রাইসিস আমাদের বাংলাদেশে কম বেশি সবসময় ছিল। তখন ইরান যুদ্ধ ছিল না,
তখন একটা ক্রাইসিস, এই ক্রাইসিস আমাদের বাংলাদেশে সবসময় ছিল। এই কথা তো আপনি একটু বলছেন। আপনাকে আমি এখন বলবো, আপনাকে এখন আপনি তো সাংবাদিক, আমিও সাংবাদিক। আচ্ছা, আমি মাসুদ কামাল, আপনাকে এখন জি, মাসুদ কামাল। এই যে জুলাই মাসে মাসুদ কামাল, আপনার কাছে উত্তরটা শুনে। বলেন, প্রতিবারই একটা কারণ থাকে, প্রতিবারই একটা কারণ থাকে, এবং সেই কারণটা যারা নাকি ওই সরকারের লোক তারা বলে, যারা ওই সরকারের সুবিধাভোগী লোক তারা বলে, যারা ওই সরকারের সুবিধা পাওয়ার জন্য পায়তারা করে তারাও বলে। এতে কিছু যায় আসে না। কোশ্চেনটা হলো, আপনি যখন দায়িত্ব নিয়েছেন আপনি এগুলো বুঝেই নিয়েছেন। বাকি আলাপ করে লাভ নেই ভাই। আপনি যখন দায়িত্ব নিয়েছেন আপনি এগুলো বুঝেই নিয়েছেন। এরা সরকারে আসার আগেই তো ইরান যুদ্ধ শুরু হয়েছে, হয় নাই? এখন সবকিছু আপনি জানেন। এখন বাস্তবতাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা। আপনি কি জনগণের সামনে তেমন কিছু বলতে পেরেছেন যেটা দেখে, যেটা বুঝে জনগণ মনে করবে যে না এরা চেষ্টা করতেছে? আপনি বলতেছেন কি গ্রামে কোনো লোডশেডিং নাই, জি। ভাই এইটা আপনি কোন আগলকে জাস্টিফাই করবেন? আরেকটা বিষয়, বিলের বিষয়টা যদি বলেন যে বিভিন্ন জায়গায় ভুতুরে বিল, মানে অনেক ওটা বেশি কোনো বিল ধমক থাকার দিছে, মামলা কারণে। করবো। জি, ওটা কইছে ধমক দিছে, মানে ভাত দেবার বলদ দেয় কিল মারার গোসাই, তুই কি মামলা করুম? ভাই বেতন জুন মাসে বিদ্যুতের বিলের রেট বাড়ছে, দাম বাড়ছে, কত পার্সেন্ট বাড়ছে? 16.82% বাড়ছে এভারেজে। এভারেজে প্রত্যেকটা লোক বলতেছে আগে আসতো 200, এখন আসছে 1800। এটা কি 16% বাড়লো? জি। ভালো, একজন বলছে 7000, সে আমার ব্যাখ্যা দিচ্ছে। আমি লোক পাঠিয়েছিলাম, দেখলাম তার বিল 7000 এসেছে, তার বাসায় 2টা এসি চলে, তার বাসায় ব্লেন্ডার চলে। আচ্ছা, পৃথিবীতে কোনো বাসায় আছে 24 ঘন্টা ব্লেন্ডার চলে? আছে? আপনার বাসায় যদি এসি থাকে, আপনি এসি 24 ঘন্টা চালা রাখেন? ভাই এগুলো কি বলেছে? সে বুঝে না, বলে কি 7000 টাকা দিয়ে পৃথিবীর কোথাও সেটা পাবে না। আমি তো ওনাকে বলি ভাই যে পৃথিবীর কোথাও এখানে যে বেতন আপনি দেন এই বেতন দেয় না। পৃথিবীর কোথাও আপনার মতো মন্ত্রী নাই এরকম আচরণ, এরকম কথা বলে পারে সে দুজনের মন্ত্রী থাকতে পারতো না। এই দেশগুলো আপনি যে পৃথিবীর কোথাও এখানে যে বেতন আপনি দেন এই বেতন দেয় না। পৃথিবীর কোথাও আপনার মতো মন্ত্রী নাই এরকম আচরণ, এরকম কথা বলে পারে সে দুজনের মন্ত্রী থাকতে পারতো না। এই দেশগুলো আপনি এখনো মন্ত্রিত্ব করতেছেন, এটা কি বলবেন? এটা বলার লোক নাই, সমস্যা হলো এখানে। ধন্যবাদ মাসুদ কামাল। আপনি যখনই হিসাবের পক্ষে কথা বলবেন, দেশের পক্ষে কথা বলবেন, তখনই আপনাকে একটা ট্যাগ লাগানো হবে। আপনি জামাত করেন, আপনি এনসিপি করেন, আপনি পাকিস্তানি, আপনি পাকিস্তানের কমন কিছু ওয়ার্ড যেটা শিখে নিয়েছে টোকাই শ্রেণীর এক ধরনের মানুষ। আচ্ছা, আপনি যদি হিসেব করেন, এই যারা মানে জামাতের যিনি দলীয় প্রধান ডক্টর শফিকুর রহমান, ওনাকে তো বলা হয় রাজাকার বা উনি পাকিস্তানি। আচ্ছা, ওকে আমরা মেনে নিলাম উনি পাকিস্তানি, কিন্তু উনি ওনার সংস্থা বা উনি ওনার দলটাকে টিকিয়ে রাখার জন্য উনি পাকিস্তানের সাথে কয়টা চুক্তি করেছে বা উনি কয়বার পাকিস্তানে যাতায়াত করেছে। কিন্তু আপনি যদি গত সরকারের কথা চিন্তা করেন বা বর্তমান সরকারের কথা চিন্তা করেন, মানে যারা এই ট্যাগগুলো লাগায় মানুষকে, তারা ইন্ডিয়ার সাথে কতবার চুক্তি করেছে এবং তাদের যাতায়াতটা ইন্ডিয়াতে ঠিক কি? আসলে প্রশ্ন এবং উত্তর সবই আমাদের জানা, কিন্তু মানুষ যখন হীনমন্যতায় ভোগে, মানুষ যখন মনে করে আমার থেকে উনি এগিয়ে বা আমার থেকে উনি শিক্ষিত বা আমার থেকে উনি বেটার সবকিছুতে, তখন হীনমন্যতা থেকে মানুষ ওই মানুষকে টেনে নিচে নামানোর জন্য তার চরিত্র নিয়ে কথা বলবে, তাকে যে কোনো ভাবে তাকে ট্যাগ লাগানো যায়, তাকে মানে এটা হীনমন্যতা থেকেই মানুষ করে। প্রত্যেকটা মানুষ দেখবে, একটা মানুষ যখন আপনার সমসমান না, আপনাকে টেনে নামানোর জন্য আপনার চরিত্রতে অ্যাটাক করবে, এবং এটা বর্তমানে হচ্ছে, এটা প্রচুর হচ্ছে। কারণ আপনার সাথে পেরে উঠতেছে না, তাহলে আপনাকে কি করা যায়? আপনার চরিত্র নিয়ে আপনাকে টেনে নামানো যায়, আপনাকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া যায়। তো আর এমন বিশ্রী রাজনীতি, নোংরা মানুষজন রাজনীতিতে ঢুকে যাওয়াতে পুরো রাজনৈতিক মানে প্ল্যাটফর্মগুলো খুব বাজে, বিশ্রী হয়ে গেছে। মানে যখন দেখবেন একটা শিক্ষিত মানুষের রাজনীতি, ওনাদের শব্দবোমাগুলো কিন্তু একটা সিস্টেমেটিক থাকে, বাট অশিক্ষিত টোকাই বস্তির ছেলে পেলে যখন বিভিন্ন রাজনীতিতে থাকে, মানে যাদের প্রিয় অভিভাবক থাকে, যাদের লেখাপড়া নাই, যাদের হলো গিয়ে আপনার অটো পাস অথবা পড়াশোনাই নাই বা চাঁদাবাজি ধান্দাবাজি এরকম টাইপের ছেলে পেলে যখন রাজনীতিতে আসে, তাদের মুখের ভাষা আপনাকে একটা মেয়ে মানুষ একটা কথা বলবে, মেয়ে মানুষ একটা আচরণ করবে, ওদের মতের বিরুদ্ধে গেলেই দেখবেন যে আপনাকে টেনে রাস্তায় নামাবে, আপনাকে টেনে ঠিক ওদের মা বোনকে যেভাবে দেখে অভ্যস্ত হয়ে গেছে, ওরা ঠিক ওভাবে প্রত্যেকটা মানুষকে ওভাবে টেনে রাস্তায় নামাবে। অতএব রাজনীতি আসলে পরিবর্তন আসা উচিত আমাদের রাজনীতির সেক্টরটায়। কারণ এখন কিছু শিক্ষিত মানুষজন রাজনীতিতে ঢুকে গিয়েছে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। তাদের শব্দগুলো তো শিক্ষিত মানুষের শব্দগুলো তারা নিতে পারে না। অ্যাকচুয়ালি অশিক্ষিত মূর্খ মানুষ টোকাইরা শিক্ষিত মানুষের শব্দবোমা নিতে পারে না, এবং না নিতে পেরেই ওরা ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওরা ওদের বাবা মায়ের পরিচয়, ওরা ওদের নিজের পরিচয় এভাবেই জাহির করে সবচেয়ে। পান খায় নি আগে, মনের দুঃখে বনে গেলাম, বান্দরে কয় পিছনটা টিপিক। এই হচ্ছে অবস্থা। প্রিয় বন্ধুরা, রাত বাজে এখন 9টা। এই সন্ধ্যার পর থেকেই বসে আছি। কে দোলা ভাই আমার ভিডিওতে আসবো না? এই সন্ধ্যার পর থেকে এই মাঠের মধ্যে বসে থেকে পান খেতেছি। হ্যাঁ, জামালপুরও বিদ্যুৎ নাই, শ্বশুর বাড়ি দিনাজপুর এখানেও বিদ্যুৎ নাই। তার লাভটা কি হইল? এই জুলাই আন্দোলন, সরকার পতন করে আরেক সরকার নিয়ে আসা,
মুদ্রার এফিট আর ওফিট। শহরে একটু বিদ্যুৎ থাকে, গ্রামের মানুষের যে দুঃখ, বিশ্বাস করেন আমার বউ বাচ্চা সবগুলা বাইরে বসে আছে। ছোট মেয়ের এখন ঘুমানোর সময়। জামালপুরেও যে অবস্থা, দিনাজপুরেও একই অবস্থা, ফাঁকা। কথা বললেই বিরোধী দল হয়ে যায় আমরা, কথা বললেই সরকারের বিপক্ষে বলি আমরা। এই বিদ্যুতের সমস্যা কবে সমাধান হবে? সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বিদ্যুৎই নাই। 5 মিনিটের জন্য আসছিল। আপনি হিস্টোরি চেক করে দেখেন, দিনাজপুর ফুলবাড়ির কথা বলতেছি। আমার এলাকায় 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা কারেন্ট থাকে। আমার আইপিএস ওইটারও চার্জ হয় না। তো এইভাবে কি একটা দেশ চলতে পারে? শহর কেন্দ্রিক বিদ্যুৎ আর গ্রামের যে অসহায় মানুষগুলা, এদের অবস্থা কি, কত খারাপ অবস্থায় আছে এরা। খালি বিদ্যুতের দাম বাড়াও, বিদ্যুৎ থাকে না ঠিকই, কিন্তু বিল দিতে গেলে আগের চেয়ে বেশি। সত্যি এগুলাকে ধিক্কার জানাই। এই জায়গাগুলো যদি পরিবর্তন না করতে পারে সরকার ইমিডিয়েট, তাহলে কিন্তু সাধারণ মানুষ আর ছাড় দিবে না। আমার মনে হয় বিদ্যুতের সমস্যা এটা একটা মৌলিক সমস্যা। এই সমস্যার দ্রুত সমাধান করা উচিত। খালি পানি খাইতেছি, আর কত পান খামো? বউ বাচ্চা নিয়ে কখন ঘুমামো? রাতে 2:30-3টার সময় বিদ্যুৎ চলে গেলে তাহলে কেমনে কি? যাক, এই দেশটা সুন্দর হোক। সালাম আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তিটা। অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিক্রিয়াটা কি, আপনারা কি বলবেন, আপনারা কি মনে করছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশের মানুষ নানা ধরনের মন্তব্য পোষণ করছে, অনেকেই অনেক ধরনের বক্তব্য রাখছে। যাই হোক, শেষ পর্যন্ত আপনারা কি মনে করছেন, আসলে আপনারা কি বলতে চান? সত্যিকার অর্থে কি দেশের মানুষ শান্তিতে নেই? আপনারা কি মনে করছেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নির্বাচিত সরকার আসার পরে কি আরও মানুষের কষ্ট বেড়েছে, দুর্ভোগ বেড়েছে, নাকি ভালো হয়েছে? প্রিয় দর্শক, আপনারা আপনাদের অভিব্যক্তিটা অবশ্যই কমেন্টকে লিখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে পাওয়ার জন্য। আর কথা বাড়াতে চাই না, শুধুমাত্র এতটুকুই বলবো, আমরা সাধারণ মানুষ চাই স্বস্তিতে বাঁচতে, শান্তির নিঃশ্বাস নিতে। আমরা চাই যেই সরকারি বা যেই দলই ক্ষমতায় আসুক, তারা দেশের মানুষের কথা একটু ভাবুক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।